দরজা বন্ধ করলেন কেন? আমিও আপনাকে সাহায্য করি মাটি খুঁড়তে। দরজার বাইরে দাঁড়িয়ে রায়হানের উদ্দেশ্যে কথাগুলো বলছে আহিল। আমি বললাম, না, আমার তোমার কোনো সাহায্যের প্রয়োজন নেই, আমি নিজে মাটি খুঁড়তে পারবো। তুমি এখান থেকে চলে যাও, আমি কাজ শেষ হলে তোমাকে আবার ডেকে নিব। আহিল বলল, কাকা, রুমে তো লাইটেরও মনে হয় ব্যবস্থা নেই, আপনি হাতে পায়ে চোট পেতে পারেন, আমি লাইটার নিয়ে আসছি, আপনি অপেক্ষা করুন। আমি বললাম, না, তার কোনো দরকার নেই, আমার ফোনের ফ্ল্যাশ দিয়ে আমি কাজ করতে পারবো, তুমি এখন আসতে পারো এখান থেকে। আহিল বলল, আচ্ছা, তাহলে আমি এখন চলে যাচ্ছি, আপনার কাজ শেষ হলে আমাকে ডাক দিয়েন, আমি চলে আসবো। বলে আহিল চলে যায় রায়হানের ঘরের সামনে থেকে। আমি ফোনের লাইটটা চালিয়ে ঘরের সুইচ বোর্ডের দিকে এগিয়ে গিয়ে সুইচ টিপতেই পুরো রুম আলোকিত হয়ে উঠলো। পুরোনো দিনের লাল বাতিগুলো রুমে লাগানো ছিল, কিন্তু এতদিন পর্যন্ত কিভাবে ভালো ছিল আল্লাহ জানে। পুরো রুমের অবস্থা একদম নাজেহাল, মাকড়াসার জাল ধুলোবালি দিয়ে ভরপুর, আর বিছানার চাদরে রক্তের দাগ শুকিয়ে একদম খারাপ হয়ে গেছে। আমি আর দেরি না করে ঘরের মাঝ বরাবর এসে মাটি খুঁড়তে শুরু করলাম। প্রায় 2 ঘন্টা মাটি খুঁড়তে খুঁড়তে আমি ক্লান্ত। তারপর আরো 1 ঘন্টা মাটি খোঁড়ার পর মাটি খোঁড়া শেষ হলো। এটা কি করে সম্ভব? মীরার লাশের এখনো কিছুই হয়নি। 25 বছরে তো লাশ একদম মাটির সাথে মিশে যাওয়ার কথা, তো এখানে তো আমি যে প্লাস্টিকের ব্যাগের মতো ঢুকিয়ে মাটি চাপা দিয়েছিলাম, সেই ব্যাগ এখনো আগের মতোই আছে, শুধু একটু একটু ফুটো হয়েছে আর মাটিতে ভরে আছে। আমি কোনো মতো শরীরের সর্বশক্তি দিয়ে প্লাস্টিকের ব্যাগ সহ মীরার লাশটিকে উপরে তুললাম। তারপর প্লাস্টিকের ব্যাগটি খোলার সাথে সাথে আমি অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেলাম। ব্যাগের ভিতরে একটি শাড়ি পরানো পুতুল, যা দেখে আমার শরীর কাঁপছে। এটা কি করে সম্ভব? মীরার লাশের জায়গায় এখানে পুতুলকে রাখলো রুশান? নিশ্চয়ই ও মীরাকে বাঁচিয়েছিল, না হলে মীরা বেঁচে গেল কিভাবে? এখন তাড়াতাড়ি ব্যাগটা আবার মাটিতে পুঁতে ফেলতে হবে, যদি আহিল বা মায়া দেখে ফেলে কেলেঙ্কারি হয়ে যাবে। সময় নষ্ট না করে আমি আবারও পুতুলটা মাটিতে পুঁতে ফেললাম। এর মতো আহিল 2বারের বেশি এসে জিজ্ঞেস করছিল আমার কাজ হয়েছে কিনা। অনেক কষ্টে আবার মাটিগুলো ঠিকভাবে পুতুলটির উপর রেখে ঘর থেকে বের হয়ে আসি এবং আহিলের থেকে চেয়ে নতুন আরো একটা তালা লাগিয়ে আসি, আর চাবিটা আগের বারের মতো এইবারও আমার সাথে নিয়ে যাব। আমি বললাম, আহিল, আমি এখন ঢাকায় ফিরে যাব, আমার কাজ হয়ে গিয়েছে, আর এই ঘরের ভিতর আমি ছাড়া অন্য কেউ যেন ঢুকতে না পারে। আহিল বলল, কাকা, আপনি আসলেন কিছুক্ষণ আগে, আর এখন ওই চলে যাবেন? আপনি তো এখন পর্যন্ত নাস্তাও করেননি। আম্মু আপনার জন্য তখন ওই 2তলা ঘরে নাস্তা রেখে গেছে, আপনি অন্তত নাস্তাটা খেয়ে যান। আর আপনার শরীরে আর কাপড়ে অনেক মাটি লেগে আছে, এই অবস্থায় আপনি ঢাকা যাবেন? কালকে সকালে যান, আমিও আপনার সাথে যাব, আমার একটা চাকরির জন্য। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, কালকে সকালে যাব। তুমি কিসের চাকরির জন্য ঢাকা যাবে? আহিল বলল, এতদিন তো বাবা ছিল, আমার কোনো কাজ করতে হয় নাই পড়াশোনা ছাড়া, আলহামদুলিল্লাহ আমার পড়াশোনা এখন শেষ, তাই একটা চাকরির জন্য কালকে এমনিতেই ঢাকা যেতাম। আমি বললাম, ও, ঢাকা গিয়ে থাকবে কার কাছে? আহিল বলল, বন্ধুর বাসায়, পরে একটা চাকরি পেলে নিজের রুম নিয়ে নিব। আমি বললাম, আমি থাকতে তুমি বন্ধুর বাসায় থাকবে? আমার সাথে কালকে চলো, তুমি আমার বাসায় থাকবে এখন থেকে, আর আমি তোমাকে চাকরির ব্যবস্থা করে দেব। আহিল বলল, ঠিক আছে কাকা, আপনি আগে কলপারে এসে ফ্রেশ হন, আর আমি আপনার জন্য কাপড় নিয়ে আসছি। গাড়ির জন্য রাস্তায় দাঁড়িয়ে আছি প্রায় 30 মিনিট, এখনো একটা গাড়ি আসার কোনো নাম নেই। আমার সাথে আহিলও আছে, ওকে এনেছি আমার নিরাপত্তার জন্য। আহিল থাকলে মীরা আর তিশা আমার ক্ষতি করার জন্য, আহিল থাকলে মীরা আর তিশা আমার ক্ষতি করতে চাইলেও 10 বার ভাববে, নয়তো একা বাসায় ওরা মা মেয়ে মিলে আমাকে মেরে ফেলবে। আহিল বলল, কাকা, গাড়ি আসছে, তাড়াতাড়ি উঠে পড়েন, নয়তো গাড়ি আবার চলে যাবে। আমি বললাম, তুমি ওঠো, আমিও উঠছি। বাসায় আসার সাথে সাথে আমি তিশাকে আহিলকে গেস্ট রুম দেখিয়ে দেওয়ার জন্য বলে ছাদে চলে আসলাম। আমার মাথায় একটা কথা ঘুরছে, এটা যদি মীরা হয়ে থাকে তাহলে তিশা তো আমার মেয়ে নাকি রোশানের মেয়ে? আমাকে এই প্রশ্নের উত্তর খুঁজে বের করতেই হবে। ও যদি আমার মেয়ে হয়ে থাকে তাহলে ওকে আমি কি করে পাচার করে দিব? না, আমার যে কোনো ভাবে হোক জানতে হবে তিশা আমার মেয়ে কিনা। ও যদি আমার মেয়ে হয়ে থাকে তাহলে আমি ওকে কিছুতেই পাচার করতে পারবো না, কিন্তু কিভাবে জানবো আমার মেয়ে নাকি রোশানের? এরই মধ্যে আমার মুঠোফোনটি বেজে ওঠে। ওপাশ থেকে বলল, হ্যালো স্যার, আপনি না বলেছিলেন আপনার কাছে একটা মেয়ে আছে? কালকে কিন্তু মেয়েটা লাগবে, পরের দিন ওকে দেশের বাইরে পাচার করে দেওয়া হবে। আর ডাইনাম্যাম কল করেছিল, আপনার টাকা পাঠিয়েছে নাকি আপনার ব্যাংক অ্যাকাউন্টে? আমি বললাম, আচ্ছা আমি দেখছি, তুমি এখন কল রাখো, কালকের মতো মেয়ে পৌঁছে যাবে।